এক বিখ্যাত ধনী এবং ক্ষমতাশালী মহিলা সিইও, কিন্তু সেদিন সকালে তিনি এক জনমানবহীন পাহাড়ি গিরিপথের মাঝে আটকে গিয়েছিলেন। ফোনে সিগন্যাল ছিল না, আর গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিল। ঠিক তখনই এক অচেনা লোক সামনে এলো। সে জিজ্ঞাসা করল না যে তিনি কে, না তার টাকার প্রতি কোনো আগ্রহ ছিল। কিন্তু গাড়িটি ঠিক করার পর সে শুধু একটি এমন শর্ত রাখল যা তাকে হতবাক করে দিল। আর তিনি পাহাড়ের বাতাসের মাঝে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কেউ ভাবেনি যে এই ছোট মুহূর্তটি তার পুরো জীবন বদলে দেওয়ার এক যাত্রার সূচনা করবে। হঠাৎ এক হালকা হিস শব্দ করে আর দেবদারু উপত্যকার এক বাঁকে থেমে গেল। প্রিয়া শর্মা ভ্রু কঁচকালেন এবং সন্ধ্যার ডুবন্ত আলোতে বোনেট থেকে বের হওয়া ধোঁয়া দেখলেন। তিনি এয়ার কন্ডিশনার বন্ধ করলেন, হ্যাজার্ড লাইট জ্বালালেন, চাবি বের করলেন এবং গাড়ির দরজা খুললেন। ঝিরঝিরে বাতাস ছাড়া আর কোনো শব্দ ছিল না, যা শুকনো গাছের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল। দেবদারু উপত্যকা ছিল জনমানবহীন এবং নির্জন, যেন মানচিত্র থেকেই অদৃশ্য হয়ে গেছে। তার হাতের ফোনে নো সার্ভিস দেখাচ্ছিল। প্রিয়া একটি গভীর শ্বাস নিলেন। তিনি সবেমাত্র এক মিডিয়ার ঝড় থেকে বেঁচে এসেছেন, আর এখন এক নির্জন জঙ্গলে আটকে পড়েছেন। তিনি তার টাইট স্কার্টটি ঠিক করলেন এবং কপাল থেকে গড়িয়ে পড়া ঘামের ফোঁটা মুছলেন। তার দামি বিজনেস স্যুট গ্রীষ্মের এই আবহাওয়ার জন্য তৈরি হয়নি। তিনি রাগে গাড়ির টায়ারে আলতো করে লাথি মারলেন, যেন এমনটা করলে ইঞ্জিন আবার চালু হবে। সাহায্য চাই ম্যাডাম। এক গভীর এবং স্পষ্ট কণ্ঠস্বর এত কাছ থেকে এলো যে প্রিয়া চমকে পেছনে ঘুরলেন। এক লম্বা কালো মানুষ, যিনি হালকা ধূসর টি শার্ট এবং এক বিবর্ণ শার্ট পরেছিলেন, দেবদারু গাছের মধ্য থেকে ধীরে ধীরে বাইরে আসছিলেন। তার হাতে ছিল একটি ছোট টর্চ, যা বন্ধ ছিল, কিন্তু তার চোখগুলি এত তীক্ষ্ণ ছিল যেন সরাসরি তার ওপর আলো ফেলছে। তিনি তার হাতটা একটু ওপরে তুললেন, হাতের তালু বাইরের দিকে, এই ইঙ্গিত দিয়ে যে তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। না, আমি ঠিক আছি, প্রিয়া কিছুটা তীব্রতার সাথে উত্তর দিলেন। গাড়িটা শুধু একটু গরম হয়ে গেছে, আমি সামলে নেব। লোকটি তার থেকে কয়েক মিটার দূরে থামল এবং আর এগিয়ে গেল না। তিনি গাড়ির ধোঁয়া বের হওয়া বোনেট দেখলেন, তারপর প্রিয়াকে। কোনো বিচার নেই, কোনো হাসি নেই, শুধু এক অদ্ভুত ধৈর্য। কারণ বৃষ্টি নামবে, তিনি কালো মেঘে ঢাকা আকাশের দিকে ইঙ্গিত করে বললেন। আর যদি আপনি সাহায্য ডাকান কথা ভাবেন, তাহলে হয়তো আগামীকাল সকাল পর্যন্ত কেউ আসবে না। ধন্যবাদ, কিন্তু আমার সত্যিই দরকার নেই। আমি জোর করছি না, তিনি ধীরে বললেন। আমি শুধু ভাবছিলাম যে রেডিয়েটর যদি লিক হয় তাহলে তাড়াতাড়ি জানা ভালো, যাতে আপনি এটি স্টার্ট করার চেষ্টা না করেন। প্রিয়া শক্ত হয়ে গেলেন। কারো কাছ থেকে পরামর্শ নেওয়া তার পছন্দ ছিল না, বিশেষ করে যখন তিনি দুর্বল অনুভব করছিলেন। কিন্তু এই লোকটির কণ্ঠে এমন কিছু ছিল যে তিনি রাগ করতে পারলেন না। তার কণ্ঠে শেখানোর ভাবও ছিল না, দয়ার ভাবও ছিল না। শুধু এমন একজন ব্যক্তির কথা ছিল যিনি অনেক জেদি লোককে পরে অনুশোচনা করতে দেখেছেন। তিনি এগিয়ে গেলেন, তখনও দূরত্ব বজায় রেখে, এবং বনেট খোলার জন্য নিচু হলেন। তার হাতগুলি দক্ষতার সাথে এবং দ্রুত চলল। এক হাতে তিনি তার পিছনের পকেট থেকে একটি কাপড় বের করে কপালে ঘাম মুছলেন। অন্য হাতে তিনি লিক হওয়া জলের পাইপটির ওপর আলতো করে হাত রাখলেন। ওপরের পাইপটি ফেটে গেছে, এখন ধীরে ধীরে লিক হচ্ছে, কিন্তু যদি আপনি গাড়ি চালানোর চেষ্টা করেন তাহলে কয়েক কিলোমিটার পর গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে। তিনি মাথা তুলে প্রিয়াকে দেখলেন। আপনার কাছে পানীয় জল আছে? প্রিয়া গাড়ি থেকে একটি জলের বোতল বের করলেন। তিনি সাবধানে কিছুটা জল সহায়ক ট্যাঙ্কে ঢাললেন এবং লিকের জায়গায় অস্থায়ীভাবে একটি ভিজে কাপড় গুজে দিলেন। এখনও স্টার্ট করবেন না, তিনি বললেন। ইঞ্জিনটিকে ঠান্ডা হতে দিন। তারপর তিনি পিছিয়ে গেলেন এবং জঙ্গলের দিকে ইঙ্গিত করলেন। ভেতরে আমার একটি অস্থায়ী কাঠের কুঁড়ে ঘর আছে, এখান থেকে প্রায় 500 মিটার দূরে। সেখানে জল আছে, পাখা আছে এবং কুকুর আছে। যদি আপনি বৃষ্টি থেকে বাঁচতে চান তাহলে। প্রিয়া ভ্রু কোঁচকালেন। কুকুর? 3টি, তিনি হালকা হাসলেন। 3টিই সোজা, চোর ছাড়া কাউকে কামড়ায় না। তিনি চুপ রইলেন। আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছিল। প্রিয়া তার ঘড়ি দেখলেন, 5:42 বাজে। কোনো সিগন্যাল নেই, কোনো জিপিএস নেই। যদি জোরে বৃষ্টি হয় তাহলে তিনি কোথাও যেতে পারবেন না। আর এই বিজনেস স্যুটে ঠান্ডা এবং ভেজা জঙ্গলে দাঁড়িয়ে থাকা কোনো বুদ্ধিমানের কাজ ছিল না। ঠিক আছে, শান্ত থাকার চেষ্টা করে তিনি বললেন, আমি যাব, কিন্তু শুধুমাত্র বৃষ্টি থেকে বাঁচতে। আমার কারো দয়া চাই না। লোকটি শুধু মাথা নাড়লেন। আমি অন্যদের প্রতি দয়া করতে জানি না। তারা চুপচাপ হাঁটলেন। মাটির রাস্তা ভিজে ছিল, জঙ্গল ঘন ছিল না, কিন্তু বাতাস ছিল তীব্র।
সামনে থেকে একটি কুকুরের ডাকার শব্দ এলো এবং তারপর শান্ত হয়ে গেল। প্রিয়া তার ব্যাগের স্ট্র্যাপ শক্ত করে ধরলেন। তিনি মনে মনে ভাবলেন, যদি কিছু হয় তাহলে তিনি কি করবেন? কোনো অস্ত্র নেই, কোনো সিগন্যাল নেই এবং কেউ জানে না তিনি কোথায় আছেন। কিন্তু যখন কাঠের দরজাটি খুলল, তখন ভেতর থেকে আসা উষ্ণতা এবং আদার চায়ের গন্ধ তাকে অবাক করে দিল। একটি ছোট ঘর, সিমেন্টের মেঝে, কাঠের দেয়াল এবং একটি কাঠের চুলা জ্বলছিল। একটি হলুদ কুকুর কাছে এলো, তার পায়ে শুকে চলে গেল। আরও দুটি কুকুর কোণে শুয়েছিল, শুধু চোখ খুলে দেখছিল। তিনি চুলার উপর কেতলি রাখলেন, চা ঢাললেন এবং তাকে একটি শুকনো তোয়ালে দিলেন। আদার চা, পেট ঠিক থাকবে। তিনি তোয়ালেটি নিলেন, তখনও সতর্ক ছিলেন। কিন্তু যখন তিনি কাঠের চেয়ারে বসলেন, তখন চায়ের বাষ্প তার ঠান্ডা হাতগুলিকে উষ্ণতা দিল। তিনি অনুভব করলেন যে তিনি সত্যিই ক্লান্ত ছিলেন। তুমি কি এখানে একা থাকো? তিনি জিজ্ঞাসা করলেন। কুকুরদের সাথে, তিনি হেসে বললেন, আর পেইন্টিংগুলোর সাথে। প্রিয়া দেয়ালগুলিতে ঝোলানো পেইন্টিংগুলি দেখলেন। পশু, অর্ধেক আসল, অর্ধেক কাল্পনিক মুখ, অদ্ভুত এবং বিষণ্ণ চোখ। তুমি পেইন্টিং করো? হ্যাঁ, যখন মেশিন ঠিক করছি না। এখানে কেন থাকো? কারণ আমি শব্দ থেকে পালানোর চেষ্টা করেছিলাম এবং অনুভব করেছিলাম যে নীরবতা আরও মূল্যবান। তিনি একটু থেমে বললেন, আর আপনি এই গিরিপথে একা কেন এসেছেন? প্রিয়া ঠোঁট চিপলেন। আমি লোকজনের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি, নাকি নিজের কাছ থেকে? তিনি কিছু বলার জন্য ঘুরলেন, কিন্তু লোকটি তাকে দেখছিলেন না, শুধু কেতলিতে আরও জল ঢালছিলেন। তার চোখ আগুনের শিখার ওপর নিবদ্ধ ছিল, যেন তিনি এমন কিছু দেখছিলেন যা তিনি দেখতে পাচ্ছেন না। বাতাস আরও তীব্র হল, বৃষ্টি নামতে শুরু করল। টিনের ছাদে বৃষ্টির শব্দ কোনো অদৃশ্য ভিড়ের তালির মতো শোনাচ্ছিল। প্রিয়া চায়ের কাপটি শক্ত করে ধরলেন। এক মুহূর্তের জন্য তিনি সিইও ছিলেন না, কোনো কেলেঙ্কারি ছিল না, কোনো মিটিং, রিপোর্ট বা নির্দেশনা ছিল না। শুধু এক অচেনা মহিলা একটি কাঠের বাড়িতে বসেছিলেন, এক অদ্ভুত এবং নীরব লোকের সামনে। আর তার পেছনে এক অতীত ছিল যা এক অসম্পূর্ণ পেইন্টিংয়ের মতো ছড়িয়ে পড়ছিল। বাইরে বাতাস তখনও গর্জন করছিল, কিন্তু কয়েক মাস পর প্রথমবারের মতো তার হৃদয়ে কিছু শান্ত হচ্ছিল। টিনের ছাদের বৃষ্টির শব্দ এমন যেন জঙ্গল থেকে ঢোলের প্রতিধ্বনি আসছে। প্রিয়া কাঠের চুলার কাছে চুপচাপ বসে রইলেন। তার চোখ তখনও ঘরটিকে দেখছিল। আগুনের আলো দেয়ালগুলিতে ঝোলানো ছবিগুলির ওপর পড়ছিল। কোনো ফ্রেম নেই, কোনো সজ্জা নেই, শুধু কাঠের তক্তার ওপর টাঙানো। কিন্তু প্রতিটি স্ট্রোক তাকে আবার দেখতে বাধ্য করছিল। একটি ছবিতে একটি কুকুর এক ছেলের কোলে জড়ো হয়েছিল। কুকুরের চোখ ছিল বিষণ্ণ, কিন্তু হতাশ নয়। অন্য ছবিতে এক রোগা মহিলা বৃষ্টিতে ছাতা ছাড়া দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখ সবকিছু স্বীকার করে ওপরের দিকে তাকিয়েছিল। তুমি তোমার নাম সাইন করনি, তিনি ধীরে বললেন। লোকটি, যার নাম অর্জুন ছিল, যেমনটি তিনি সবেমাত্র জিজ্ঞাসা করেছিলেন, শুধু কাঁধ ছাকালেন। আমি এগুলো বিক্রি করি না। তাহলে কেন তৈরি করো? তিনি চুলা থেকে কেতলি নামালেন এবং তার কাপে আরও চা ঢাললেন, যাতে আমি শুনতে পারি যে আমি কি ভাবছি। প্রিয়া আগুনের আলোতে তাকে আরও মনোযোগ দিয়ে দেখলেন। কালো মুখ, ছোট চুল, চোখ যা সর্বদা সামনের মানুষের গভীরতায় দেখত, কিন্তু হস্তক্ষেপ করত না। তাকে এমন লাগছিল না যে সে নিজেকে প্রমাণ করতে চায়, আর না এমন যে সে কখনো শহরে থেকেছে। কিন্তু যেভাবে তিনি জল গরম করছিলেন, চুলা জ্বালাচ্ছিলেন, 3টে কুকুর পুষছিলেন এবং গাড়ি ঠিক করছিলেন, তাদের কোনোটি এক সাধারণ মানুষের কাজ ছিল না। তুমি ইঞ্জিনিয়ার ছিলে, প্রিয়া বললেন, তার সরঞ্জাম ধরার পদ্ধতি মনে করে। হ্যাঁ, অর্জুন মাথা নাড়লেন। মেকানিক্যাল, কিন্তু অনেক আগে ছেড়ে দিয়েছি। কেন? তিনি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, কারণ আমি আমার হাতগুলিকে সেই জিনিসগুলির জন্য বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম যা আঘাত করে না। এই উত্তর তাকে চমকে দিল। শব্দের কারণে নয়, বরং তার বলার ধরনের কারণে। কোনো দর্শন নয়, কোনো উপদেশ নয়, শুধু একজন লোক যিনি এমন জিনিস স্পর্শ করেছিলেন যা তাকে নিজের ওপর সন্দেহ করতে বাধ্য করেছিল, আর তিনি পিছিয়ে যেতে বেছে নিয়েছিলেন। তিনি বুঝতে পারলেন না কি প্রতিক্রিয়া দেবেন। এত বছর ধরে তিনি এমন পুরুষদের অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যারা হয় তার প্রশংসা করত বা তাকে ঈর্ষা করত। তারা হয় তাকে নিচে নামানোর চেষ্টা করত বা তার সাফল্যের সাথে আটকে থাকত। অর্জুন দুটোর কোনোটিই ছিল না। তাকে বিচার করছে বলে মনে হচ্ছিল না, তিনি শুধু সেখানে উপস্থিত ছিলেন। তুমি কি এখানে একা অনেক দিন ধরে আছো? প্রায় 6 বছর। একাকিত্ব অনুভব হয় না? তিনি ঘুরলেন এবং হাসলেন। একাকিত্ব তখন হয় যখন আপনি ভিড়ে থাকেন এবং কেউ আপনাকে সত্যি সত্যি দেখে না।
এখানে আমি নিজেকে প্রতিদিন দেখি। প্রিয়া ফোন দেখার ভান করে মাথা নিচু করলেন। কোনো সিগন্যাল নেই, একই অবস্থা। তিনি আর কিছু বললেন না। বাইরে বজ্রপাতের শব্দ প্রতিধ্বনিত হল এবং জঙ্গলে হারিয়ে গেল। 3টে কুকুর বিছানার নিচে শান্ত শুয়েছিল। আদার চা, ভেজা কাঠ এবং চুলার ধোয়ার গন্ধ মিলে এক অদ্ভুত অনুভূতি দিচ্ছিল। উষ্ণ কিন্তু কিছুটা একা, যেন একটি পুরনো গান হঠাৎ এমন একটি ঘরে বাজতে শুরু করেছে যেখানে আপনি বেশিক্ষণ থাকার ইচ্ছা রাখেন না। আমি আগামীকাল সাহায্য ডাকব, তিনি ধীরে বললেন। অর্জুন মাথা নাড়লেন। ঠিক আছে, যদি আবহাওয়া পরিষ্কার হয়ে যায় তাহলে গাড়ি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এর দরকার নেই, তিনি মৃদু হাসলেন। আমার ইন্স্যুরেন্স আছে, তাই আমাকে চিন্তা করতে হবে না। তিনি তার কাপে আরও চা ঢালতে ঢালতে উত্তর দিলেন। প্রিয়া তাকে দেখলেন এবং হঠাৎ ধীরে হাসলেন। তুমি প্রথম মানুষ যার সাথে আমি গত কয়েক মাসে দেখা করেছি যে জিজ্ঞাসা করেনি যে আমি ভিটাজেনের প্রিয়া শর্মা কিনা। অর্জুন মাথা তুললেন না। আমার কাছে টিভি নেই, আর সত্যি বলতে যদি থাকতো তাহলে হয়তো চালাতাম না। তাহলে তুমি কিছু জানো না? জানি না, তিনি থামলেন এবং তারপর বললেন, এবং জানার দরকারও নেই। মানুষ প্রায়শই শুধু ওপরের স্তর দেখে। আমি সেই জিনিসগুলিতে বেশি আগ্রহী নই যা মানুষ মঞ্চে তৈরি করে। তিনি চুপ হয়ে গেলেন। কয়েক মাস পর প্রথমবারের মতো তাকে সফাই দিতে হয়নি, অজুহাত দিতে হয়নি, বা নিজেকে দয়া বা সমালোচনার চোখ থেকে বাঁচাতে হয়নি। কখনো কি কেউ তোমাকে ভুল বুঝেছে? নিজেকে নীরবতা থেকে বাঁচাতে তিনি জিজ্ঞাসা করলেন। তুমি সেটা কিভাবে সামলেছ? সামলাইনি, তিনি কাঁধ ঝাঁকালেন। আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। আবার নীরবতা, কিন্তু এবার অস্বস্তিকর নয়। তিনি আগুনের শিখার দিকে তাকিয়ে সাম্প্রতিক দিনগুলির কথা মনে করলেন। এক ৬৮ বছর বয়সী রোগীর মৃত্যু, যা এআই ডায়াগনস্টিক সিস্টেমের দ্বারা ভুল সিদ্ধান্তের কারণে হয়েছিল। সংবাদপত্রগুলি শিরোনাম করেছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রাণ নিল, সিইও দায়িত্ব থেকে পালাচ্ছেন। তাকে ডাকা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অস্থায়ীভাবে অপারেশন থেকে সরানো হয়েছিল। জনতা তাকে এমনভাবে অভিশাপ দিচ্ছিল যেন তিনি নিজে ভুল ওষুধ লিখেছেন। তিনি বলতে চাইননি, কিন্তু সবকিছু ভেতরে রাখাটাও কঠিন হচ্ছিল। চা ঠান্ডা হয়ে গিয়েছিল। তার হাতে অর্ধেক কাপ অবশিষ্ট ছিল। যদি কেউ সঠিক কাজ করার চেষ্টা করে কিন্তু ভুল তার নিয়ন্ত্রণের বাইরে হয়ে যায়, তাহলে কি সে ক্ষমার যোগ্য? তিনি তার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করলেন। অর্জুন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। তিনি কিছুক্ষণ আগুনের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনি কি দড়ির পুল সম্পর্কে জানেন? প্রিয়া মাথা নাড়লেন। মানুষ বলে যে পুলের প্রতিটি পদক্ষেপ এক অদৃশ্য জিনিসে বিশ্বাস করার মতো। কিন্তু যদি পুলটি ১০ম পদক্ষেপে ভেঙে যায়, তাহলে মানুষ ৯ম পদক্ষেপে ফিরে গিয়ে জিজ্ঞাসা করে না যে কে সঠিক ছিল। তারা শুধু পুলটি দেখে এবং রায় শোনায়। তিনি অর্জুনকে দেখলেন। তার ঠোঁটগুলি সামান্য খোলা ছিল। জবাবে কোনো প্রতিরক্ষা ছিল না, কিন্তু এটা বোঝার জন্য যথেষ্ট ছিল যে তিনি এ সম্পর্কে অনেক ভেবেছিলেন। হয়তো তিনি নিজেও কখনো এমন একটি পুলের ওপর দাঁড়িয়েছিলেন। ছোট ঘরটি ধীরে ধীরে নীরবতায় ডুবে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল, শুধু ফোঁটা ফোঁটা শব্দ আসছিল। প্রিয়া তার হাত হাঁটুতে হাঁকলেন এবং জানালা দিয়ে বাইরে তাকালেন। বাইরে ছিল জঙ্গল, পাহাড়, অন্ধকার, কিন্তু ভয়ঙ্কর ছিল না, কারণ অন্তত আজ রাতে তিনি একা ছিলেন না। তোমার কি শোয়ার ঘর আছে? তিনি জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর নরম ছিল। একটি বিছানা আছে, তিনি উত্তর দিলেন, কিন্তু আমার কাছে একটি ঝুলন আছে, তাই আমি এই চেয়ারে ঘুমিয়ে পড়ব। অর্জুন একটি পাতলা কম্বল এনে তার কাঁধের ওপর দিলেন। যদি ঠান্ডা লাগে, তিনি বললেন, তাহলে ডেকে নিও, আমি কোথাও যাচ্ছি না। তিনি মাথা নাড়লেন। তার চোখ তখনও আগুনের দিকে ছিল। অনেকদিন পর প্রথমবারের মতো তার মনে চিন্তা, কৌশল বা প্রতিরোধ ছিল না, বরং একটি অনুভূতি ছিল যে কিছু ঠিক হচ্ছে। দেবদারু উপত্যকার রাত ঘুমানো সহজ ছিল না, কিন্তু এটি এমন একটি রাত ছিল যেখানে ভান করার দরকার ছিল না, আর প্রিয়া শর্মার জন্য এটাই যথেষ্ট ছিল। হিমাচলের সকাল ছিল ঠান্ডা এবং পরিষ্কার, যেন সময় ধীর হয়ে গেছে। যখন প্রিয়া ঘুম থেকে উঠলেন, তখন সূর্যের রশ্মি কাঠের ফাটল থেকে ছেঁকে সিমেন্টের মেঝেতে হালকা রেখা তৈরি করছিল। তিনি দেখলেন যে তিনি এখনও পাতলা কম্বলে মোড়া আছেন, তার মাথা কাঠের চেয়ারে ঠেস দেওয়া। আর একটি অদ্ভুত ব্যাপার হলো, তার সেই মাথা ব্যথা ছিল না যা গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন সকালে হতো। রান্নাঘরে অর্জুন জল গরম করছিলেন। তাকে জেগে উঠতে দেখে তিনি কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন এবং তার চায়ের কেতলি আর তাওয়ায় ডিমের ভুনা বানাতে শুরু করলেন। প্রিয়া চারদিকে দেখলেন, চুপচাপ কম্বল ভাঁজ করলেন, চুল আঁচড়ালেন এবং একটি কলসি থেকে জল নিয়ে মুখ ধুলেন। মেকআপ ছাড়া তৈরি হওয়ার অভ্যাস তার ছিল না,
কিন্তু আজ সকালে এমন মনে হচ্ছিল যেন তার ভেতরে কিছু লুকানোর দরকার নেই। তুমি 9টার মধ্যে বেরিয়ে যেতে পারো। অর্জুন তাকে ডিমের ভুনা এবং কয়েকটি রুটি দিয়ে একটি প্লেট দিতে দিতে বললেন। সাহায্য এলো? না, তিনি মাথা নাড়লেন। আমি গাড়ি ঠিক করে দিয়েছি। তুমি বলেছিলে শুধু ইঞ্জিনকে ঠান্ডা হতে দিতে হবে। তিনি মাথা তুলে তাকে দেখলেন। প্রিয়া চোখের পলক ফেললেন। আমার মনে হলো চিন্তা করার দরকার নেই, চালিয়ে দেখলেই জানতে পারবে। তিনি একই সমতল কণ্ঠে উত্তর দিলেন। প্রিয়া চুপচাপ খেলেন। তার জীবনযাত্রার মধ্যে এমন কিছু ছিল, এত সহজ কিন্তু এত সম্পূর্ণ, যে কেউ অভিযোগ করার কথা ভাবতেও পারত না। নাস্তার পর তিনি তাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিতে গেলেন। সাথে ছিল একটি টুলবক্স এবং একটি অতিরিক্ত জলের ক্যানও। যখন গাড়ি সহজে স্টার্ট হল, প্রিয়া স্টিয়ারিং হুইল ধরলেন। এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন এবং তারপর তার দিকে ঘুরলেন। ধন্যবাদ সব কিছুর জন্য। অর্জুন উত্তর দিলেন না, শুধু ধীরে করে মাথা নাড়লেন। 3টি কুকুরও তার পাশে দাঁড়িয়েছিল, তাকে এমনভাবে দেখছিল যেন এটি একটি নীরব বিদায়। প্রিয়া গাড়ি চালালেন, কিন্তু রিয়ারভিউ মিরারে তিনি এখনও তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছিলেন। হাত নিচে ঝোলানো, চোখ তাকে দেখছিল কিন্তু আটকাচ্ছিল না। 1 সপ্তাহ পর মুম্বাইয়ে ভিটাজেন টাওয়ারের ২৬তম তলায় প্রিয়া একা বসেছিলেন। ল্যাপটপ স্ক্রিনে আইন বিভাগের সর্বশেষ রিপোর্ট ছিল। এআইয়ের ভুল রোগ নির্ণয় থেকে হওয়া মৃত্যুর মামলাটি এখনও জটিল ছিল। যদিও এআই সিস্টেমটি আবার পরীক্ষা করা হয়েছিল এবং জানা গিয়েছিল যে ভুলটি একটি থার্ড পার্টি প্রোভাইডারের থেকে ডেটা আপডেট না হওয়ার কারণে হয়েছিল। কিন্তু জনগণের এই বিবরণগুলির প্রতি কোনো আগ্রহ ছিল না। তাদের জন্য এক মৃত্যু ছিল, আর সিইওকে উত্তর দিতে হতো। প্রিয়া স্ক্রিন বন্ধ করে দিলেন, চোখ বুজলেন এবং একটি গভীর শ্বাস নিলেন। তার টেবিলের ওপর কাঠের কুঁড়ে ঘরে বৃষ্টির রাতে তোলা একটি ছবি ছিল, যা চুলার পাশে ঝোলানো পেইন্টিংটির ছিল। তিনি চায়ের কাপের ছবি তোলার সময় ভুল করে এটিও তুলে ফেলেছিলেন। সেই সময় তিনি মনোযোগ দেননি, কিন্তু এখন যখন তিনি ছবির নিচের বাম কোণে জুম করলেন, তখন তিনি চমকে গেলেন। পেইন্টিংটিতে দেওয়ালে একটি ছোট গোলাকার মরিচা ধলা ধাতব ব্যাজ আঁকা ছিল। যদি মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে তার ওপর পার্বতীয় সেবা সমিতি ১৯৯৮ লেখাটি পড়া যেতে পারত। তার হাত কাঁপতে লাগল। তিনি সঙ্গে সঙ্গে ড্রয়ার খুললেন, তার বাবার একটি পুরনো বাক্স বের করলেন, যাতে সেই জিনিসগুলি ছিল যা তারা কখনো এনেছিলেন। কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, একটি পুরনো ডায়েরি এবং ঠিক তেমনই একটি ব্যাজ। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করতে লাগল। এটি সেই ব্যাজ ছিল যা তার বাবা প্রতিবার পাহাড়ি এলাকায় যাওয়ার সময় পড়তেন। তারা বলতেন যে এটি প্রথমবার যখন তিনি জেনেছিলেন যে নামের আশা না করে সাহায্য করা কেমন হয়। অর্জুন এটি কেন তৈরি করেছিল? প্রিয়া সঙ্গে সঙ্গে উঠলেন, ফোন তুললেন এবং তার সহকারীকে গাড়ি প্রস্তুত করতে বললেন। আমি আজ দুপুরে দিল্লি এয়ারপোর্ট যাচ্ছি। না, কোনো মিটিং নেই, ব্যক্তিগত কাজ। কাঠের কুঁড়ে ঘরে ফিরে যাওয়া সহজ ছিল না। দুপুরের হঠাৎ বৃষ্টি বাঁকে গাড়িটিকে কিছুটা পিছলে দিল। প্রিয়া বাকি পথ হেঁটে পার করলেন। তার উঁচু হিলের জুতো জলে ভিজে গেল। কিন্তু যখন তিনি সেখানে পৌঁছালেন তখন কুঁড়ে ঘরটি খালি ছিল। না চুলার ধোঁয়া, না আলো। দরজাটি সামান্য খোলা ছিল। ঘরের ভেতরে পেন্টিংগুলি দেয়াল থেকে সরিয়ে ফেলা হয়েছিল। শুধু কিছু খালি হুক এবং টেবিলের ওপর একটি ভাঙা ব্রাশ পড়েছিল। অর্জুন, তিনি জোরে ডাকলেন, কোনো উত্তর নেই। 3টি কুকুরও ছিল না। প্রিয়া চারিদিকে দেখলেন, বাতাস তীব্রভাবে বইছিল। কুঁড়েঘরের কোণে একটি পুরনো কার্ডবোর্ডের বাক্স ছিল। তিনি কাছে গেলেন এবং ঢাকনা খুললেন। ভেতরে একটি বাদামি রঙের স্কেচবুক ছিল, যা কাপড়ের সুতো দিয়ে বাঁধা ছিল। প্রথম পাতায় কালি দিয়ে লেখা একটি আঁকাবাঁকা লেখা ছিল। যদি এই বইটি খুঁজে পাওয়া ব্যক্তি শ্রী বিক্রম শর্মাকে জানেন, তাহলে দয়া করে এটি রেখে দিন। তার হাত কাঁপতে লাগল। তিনি পাতা উল্টালেন। পাহাড়ি শিশুদের কাঁচা স্কেচ, পিঠে ঝুড়ি নিয়ে এক মা, জঙ্গল দিয়ে যাওয়া এক নার্স এবং তার বাবা। হ্যাঁ, এগুলি তিনিই ছিলেন। কয়েক বছর ছোট এক ম্যালেরিয়ায় আক্রান্ত মেয়েকে ওষুধ দিচ্ছেন। তাদের মুখে সেই গম্ভীরতা ছিল না যা টিভিতে দেখা যেত, বরং দায়িত্বের কারণে ঘুম হারানো এক ব্যক্তির ক্লান্ত এবং স্নেহময় দৃষ্টি ছিল। অন্য একটি পাতায় 2জন লোকের ছবি ছিল। তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে অর্জুন, যারা একটি কাঠের বাড়ির বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। ছবির নিচে একটি ছোট লাইন ছিল, কিছু জিনিস শুধু স্মৃতি এবং নীরবতায় রাখা উচিত। প্রিয়া কাঠের চেয়ারে বসে পড়লেন। তার হাতে এখনও স্কেচবুকটি ছিল। তিনি বুঝতে পারছিলেন না কেমন অনুভব করবেন। একজন লোক অতীত থেকে বাইরে এসেছিলেন এবং অজান্তেই
তাকে সেই অতীতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন যার তিনি নিজেই অংশ ছিলেন এবং ভুলে গিয়েছিলেন। সেই রাতে তিনি একা কুঁড়ে ঘরে ঘুমালেন। চুলা ঠান্ডা ছিল। তিনি স্কেচবুক খুললেন, তাকে মেঝেতে ছড়ালেন এবং শেষ ছবিতে দেখতে থাকলেন। একটি হাত ধ্বংসস্তূপের স্তূপ থেকে ওপরে উঠেছিল, যা অন্য একটি হাতকে ধরছিল, যা নিচের দিকে বাড়ানো ছিল। কোনো মুখ নেই, কোনো নাম নেই, শুধু দুটি হাত এবং নিচে একটি পরিষ্কার লেখা, যদি কোনোদিন তুমি পালানোর পরিবর্তে শান্তি খুঁজে পেতে চাও, তাহলে আমি এখানেই আছি। আহ! প্রিয়া ধীরে হাসলেন। অন্ধকার জঙ্গলের মাঝে, ফোন ছাড়া, সিগন্যাল ছাড়া এবং তার গল্প বলার জন্য কেউ না থাকায়, একটি পেইন্টিং, একটি স্কেচবুক এবং একটি অসম্পূর্ণ নাম তাকে অনুভব করালো যে তাকে শোনা হচ্ছে। 1 সপ্তাহ পর প্রিয়া শর্মা ভিটাজেন সদর দপ্তরে আবার উপস্থিত হলেন। এবার শক্তিশালী কালো বিজনেস স্যুটে নয়, বরং একটি সাধারণ হালকা নীল শার্ট এবং নিচে বাঁধা চুলে। এই পরিবর্তন নির্বাহী বিভাগের সকল কর্মচারীকে অবাক করে দিল। তিনি সরাসরি সেই মিটিং রুমে চলে গেলেন যেখানে পরিচালক পর্ষদ ৬৮ বছর বয়সী রোগীর এআই দ্বারা ভুল রোগ নির্ণয় থেকে হওয়া মৃত্যুর মামলায় তৃতীয় অভ্যন্তরীণ তদন্ত করছিল। কোনো নোটিশ ছাড়াই তিনি কারো ডাকার অপেক্ষা করলেন না। তিনি শুধু একটি মোটা ফাইল এবং একটি বড় প্রিন্ট আউট নিয়ে ভেতরে চলে গেলেন। এটি একটি পেইন্টিং ছিল। ছবিতে একজন মহিলা একটি গুরুতর অসুস্থ শিশুকে তার কোলে নিয়েছিলেন। পেছন থেকে আসা আলো তাদের মুখের ওপর এমনভাবে পড়ছিল যেন জীবন এক সুতোয় ঝুলে আছে। ছবিটিতে তীব্রতা ছিল, কিন্তু প্রেমও ছিল। নিচের বাম কোণে সহজ শব্দ লেখা ছিল, আইসিইউ, প্রতিটি ভুল মৃত্যু হয় না। পুরো ঘর চুপ ছিল। বোর্ডের চেয়ারম্যান শ্রী রাজীব মেহরা ভ্রু কোঁচকালেন। তুমি এ কি করছো? আমি প্রমাণ পেশ করছি, তিনি উত্তর দিলেন। একটি মামলার জন্য নয়, বরং একটি সত্যের জন্য। প্রিয়া পেইন্টিংটি স্ট্যান্ডে রাখলেন এবং ফাইল খুললেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল। এটি মৃত্যু থেকে ৩ দিন আগের সিস্টেমের সকল লগ রেকর্ড। এতে পরিষ্কার দেখা যায় যে অ্যালগোরিদম এপিআই প্রোভাইডারের ভুলের কারণে সর্বশেষ ক্লিনিক্যাল ডেটা আপডেট করেনি। এটি আমাদের দিক থেকে কোনো ভুল ছিল না, এবং এর চেয়েও বড় কথা, চূড়ান্ত ওষুধের নিশ্চয়তা দেওয়া একজন রেসিডেন্ট ডাক্তার ছিলেন নাকি একা এআই সিস্টেম। অন্য একজন সদস্য বাধা দিলেন। কিন্তু তুমি এই প্রকল্পটিকে অনুমোদন দিয়েছিলে? হ্যাঁ, তিনি দ্বিধা ছাড়াই উত্তর দিলেন। এবং আমি আমার নির্বাহী দায়িত্ব অস্বীকার করি না, কিন্তু আমি এটাও অনুমতি দেব না যে সকলে এক ব্যক্তির মৃত্যুর দোষ আমার ওপর চাপিয়ে দিক, যখন সকল নজরদারি সিস্টেম একমত ছিল। আমি প্রযুক্তির ওপর চোখ বন্ধ করে ভরসা করে ভুল করেছি, কিন্তু আমি অপরাধী নই। প্রিয়া এক মুহূর্ত থামলেন এবং তারপর তার পকেট থেকে আরও একটি স্কেচ বের করলেন। এবার এটি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ ছিল, যাতে তার বাবার চিত্র ছিল। ঘরের কেউ জানত না যে ইনিই শ্রী বিক্রম শর্মা ছিলেন, যিনি বহু বছর আগে পার্বতীয় স্বাস্থ্য তহবিল প্রতিষ্ঠা করেছিলেন। আমার বাবা, তিনি ধীরে বললেন, তাকেও এই বোর্ডই পদত্যাগ করতে বাধ্য করেছিল, কারণ তিনি ত্রাণ কাজের ব্যবসায়ীকরণ করতে চাওয়া এক শেয়ারহোল্ডার গ্রুপের সাথে সহযোগিতা করতে অস্বীকার করেছিলেন। তিনি কোনো গোলমাল ছাড়াই চলে গিয়েছিলেন এবং কেউ তাকে রক্ষা করেনি। একটি ভারী এবং বিরক্তকর নীরবতা নেমে এলো। ঘরের অনেকেরই জানা ছিল না যে তার বাবা একসময় ভিটাজেনের সর্বোচ্চ পদে ছিলেন এবং ২০১৭ সালে একটি গোপন ভোটের কারণে চুপচাপ সরিয়ে দেওয়া হয়েছিল। আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই সেই ভোটিংয়ে উপস্থিত ছিলেন। প্রিয়া না কেঁপে সরাসরি তাকালেন। আমি এখানে প্রতিশোধ নিতে আসিনি, আমি এই ঘরে আলো ফিরিয়ে আনতে এসেছি। কেউ কিছু বলল না, কেউ হাসল না এবং কেউ প্রতিবাদ করল না। 2 দিন পর প্রিয়া একটি নতুন উদ্যোগ শুরু করলেন। কোনো প্রেস কনফারেন্স নয়, কোনো মিডিয়া নয়, শুধু কোম্পানির ভেতরে এবং কিছু ডাক্তার, নার্স এবং স্বেচ্ছাসেবকদের কাছে একটি সাধারণ আমন্ত্রণ পাঠানো হলো, যারা আগে সম্প্রদায় স্বাস্থ্য অভিযানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানস্থল ছিল বান্দ্রার একটি গভীর গলিতে একটি ছোট আর্ট গ্যালারি, যা একটি পুরনো গুদামকে সংস্কার করে তৈরি করা হয়েছিল। দেয়ালগুলিতে অর্জুনের পেন্টিংগুলি ঝোলানো ছিল, যা তিনি কুঁড়ে ঘর থেকে নিয়ে এসেছিলেন, কারণ তিনি তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। উদ্বোধনে কোনো ওয়াইন বা পিয়ানো ছিল না, শুধু একটি শান্ত জায়গা, কাঠের গন্ধ, হলুদ আলো এবং পেইন্টিং। প্রতিটি ছবির সাথে একটি ছোট গল্প ছিল। একজন রোগী যিনি নিয়মিত যত্নের কারণে বেঁচে গিয়েছিলেন, একটি মেয়ে যে একটি ফিল্ড মেডিকেল টিমের কারণে একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল। কোনো নাম নেই, কোনো সম্মান নেই, শুধু আসল মানুষ, আসল কাজ, আসল স্মৃতি। একজন বয়স্ক ডাক্তার নিজের ছবির সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন। আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে মনে রাখবে। একজন তরুণী নার্স প্রিয়ার হাত ধরলেন।
যদি সেদিন আপনি আমাকে পাহাড়ি এলাকার প্রোগ্রামে যাওয়ার অনুমতি না দিতেন তাহলে হয়তো আমি এই পেশা ছেড়ে দিতাম। ফিসফিসানি এক শান্ত নদীর মতো প্রতিধ্বনিত হচ্ছিল। কোনো তালি নেই, কোনো সেলফি নেই, কিন্তু কেউ অপ্রভাবিত হয়ে বাইরে গেল না। সেই রাতে দেরিতে যখন সবাই চলে গেল, প্রিয়া গ্যালারিতে একা বসে রইলেন। তিনি বাদামি স্কেচবুকটি খুললেন, যা তিনি খালি কুড়েঘরে পাওয়া একমাত্র জিনিস ছিল। শেষ পাতায় আরও একটি স্কেচ ছিল যা তিনি আগে মনোযোগ দেননি। এক মহিলা দুটি বিশ্বের মধ্যে দাঁড়িয়েছিলেন। একদিকে উঁচু দালান, মেশিন, নথি, শেয়ার, অন্যদিকে জঙ্গল, খড়ের ছাদ, পাহাড়ি লোক এবং হাসিখুশি শিশুরা। আর মাঝে তিনি নিজে ছিলেন। তার চোখে রাগ নয়, বরং এক শান্ত দৃঢ় সংকল্প ছিল। নিচে একটি ছোট লাইন ছিল, তুমি মাঝে দাঁড়াতে পারো, আমার বিশ্বাস আছে। প্রিয়া চোখ বন্ধ করে নিলেন। সেই সময় তার হৃদয়ে কোনো অভিযোগ ছিল না, সিস্টেম থেকে বের করে দেওয়ার কোনো ভয় ছিল না, বরং সঠিক দিকে চলার অনুভূতি ছিল। হতে পারে সেই পথটি গোলমালপূর্ণ হবে না, কিন্তু জীবনে প্রথমবারের মতো তিনি পিছনে না তাকিয়ে হাঁটছিলেন। বাইরে মুম্বাইয়ে হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু গ্যালারির ভেতরে পেইন্টিংগুলি ছোট ছোট আলোর মতো শান্ত দাঁড়িয়েছিল। জ্বলছিল না, কিন্তু এত আলো দিচ্ছিল যে এক নতুন যাত্রা শুরু করা যেতে পারে। জুলাই মাসের মাঝামাঝি এক সকালে যখন প্রিয়া তার অফিসে একটি গবেষণা দলের সাথে জেলা স্তর থেকে খোলা মেডিকেল রেকর্ড ডেটাকে নতুন এআই সিস্টেমে একীভূত করার প্রস্তাব নিয়ে কথা বলছিলেন, তখন রিসেপশনিস্ট ফোন করল। প্রিয়া ম্যাডাম, অর্জুন নামে একজন লোক এসেছেন, তিনি অ্যাপয়েন্টমেন্ট নেননি, শুধু আপনাকে একটি পেইন্টিং দিতে চান। প্রিয়ার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। তার কানে বিশ্বাস হল না। গত 2 মাসে তিনি তাকে সবভাবে খোঁজার চেষ্টা করেছিলেন। কেউ বলেছিল যে তিনি একটি বিশ্ববিদ্যালয় লেকচারার ছিলেন, কেউ বলেছিল যে তিনি একটি আর্টিস্ট কলোনিতে থাকতেন, কিন্তু কেউ ঠিক জানত না যে অর্জুন কে ছিল, কোথা থেকে এসেছিল এবং কোথায় ছিল। তাকে ওপরে পাঠিয়ে দাও, তিনি তাড়াতাড়ি বললেন এবং প্রযুক্তি দলের দিকে ঘুরলেন। আমরা এখানেই থামি, পরে কথা বলবো। কয়েক মিনিট পর কাচের দরজা খুলল। অর্জুন ভেতরে এলেন। সেই একই খসখসে শার্ট, সেই একই শান্ত চাল, যেন শহরের কোনো উত্থান পতন তাকে কখনো ছুঁতে পারছিল না, কিন্তু তার চোখে কিছু গভীর এবং ক্লান্ত ছিল। তিনি একটি পেইন্টিং এনেছিলেন যা বাদামি কাগজে মোড়ানো ছিল, যার কিনারাগুলি ক্ষয়ে গিয়েছিল। প্রিয়া কিছু না বলে এগিয়ে গেলেন। তিনি শুধু তার সামনে দাঁড়িয়ে রইলেন, যেন তিনি যা কিছু বলতে চেয়েছিলেন তা তার বাস্তব উপস্থিতির সামনে উধাও হয়ে গেল। তুমি ঠিক আছো? হ্যাঁ, তিনি উত্তর দিলেন। তার কণ্ঠস্বর বাতাস আর ধুলো থেকে কিছুটা খসখসে ছিল। আমি প্রদর্শনী দেখেছি, পেইন্টিংগুলি বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি শহরে নতুন এসেছ? আমি যাইনি। অর্জুন পেইন্টিংটি নিচে রেখে উত্তর দিলেন। আমি শুধু চাইনি যে তুমি আমাকে তখন খুঁজে বের করো যখন তুমি সত্যি সত্যি নিজের সাথে দেখা করতে চাওনি। প্রিয়া থেমে গেলেন। তিনি এটি শোনার আশা করেননি, কিন্তু এটি সত্যি ছিল। আর এখন তোমার মনে হয় যে আমি প্রস্তুত? তিনি জিজ্ঞাসা করলেন। তার চোখ তার ওপর নিবদ্ধ ছিল। আমার মনে হয় না, তিনি ধীরে বললেন, বরং তুমি এটা নিজেই করেছ। প্রিয়া পেইন্টিংটির চারপাশ থেকে বাদানি কাগজটি সরালেন। ছবিটি দেখে তার বুক ধরফর করে উঠিল। একটি মহিলা পিপিই কিটে একটি ছোট ঘরে দাঁড়িয়েছিলেন, যেখানে রোগীরা কাছাকাছি শুয়েছিলেন। হলুদ আলো তার মুখের ওপর পড়ছিল। কোনো ভয় নেই, কোনো অহংকার নেই, শুধু একটি দৃঢ়তা। আর পেছনের রোগী, নার্স, ডাক্তারদের অনেক হাত উপরে উঠেছিল। সবাই তার দিকে ইঙ্গিত করছিল। প্রিয়া চিনতে পারলেন যে এটি তিনি নিজেই ছিলেন। তুমি এটা কখন তৈরি করলে? তোমার কোণেঘাড় থেকে চলে যাওয়ার পর, তিনি উত্তর দিলেন। আমি এটা আনার ইচ্ছা রাখতাম না, কিন্তু আজ সকালে আমি একটি ডাক্তারকে একটি নুড়ি পাথরের চায়ের দোকানে তোমার সম্পর্কে কথা বলতে শুনলাম যে ওই মেয়েটি বদলে গেছে, এখন সে শোনে। আমার মনে হলো যে হয়তো এখন এটিকে সেই ব্যক্তিকে দেওয়ার সময় এসেছে যার এটি দেখা দরকার। তিনি পেইন্টিংটির ওপর হাত বুলিয়ে দিলেন, ধীরে ধীরে কেঁপে উঠলেন। তুমি কি জানো যে আমি ভেবেছিলাম আমি তোমার সাথে আর কখনো দেখা করব না? জানতাম। অর্জুন সরাসরি তার চোখে তাকিয়ে উত্তর দিলেন, এবং আমি এটা স্বীকার করে নিয়েছিলাম, কারণ কখনো কখনো কাউকে নিজেকে খুঁজে পেতে দেওয়ার জন্য তাদের একবার কিছু হারাতে হয়। প্রিয়া হাসলেন, তার চোখ সজল ছিল। তুমি একজন দার্শনিকের মতো কথা বলো। না, তিনি বললেন, আমি শুধু এমন একজন ব্যক্তি যে তোমার থেকে বেশি হোঁচট খেয়েছে। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে বললেন, আমার কাছে একটি প্রস্তাব আছে, কৃতজ্ঞতার জন্য নয়, বরং এই কারণে যে আমি বিশ্বাস করি সেই পথে তুমি ক্যামেরার সামনে না এসেও অনেক মানুষকে পাল্টে দিতে পারো। অর্জুন ভ্রু কোঁচকালেন।
আমরা প্রাথমিক রোগ নির্ণয়ে সহায়তা করার জন্য সম্প্রদায় স্তরের স্বাস্থ্য ডেটা সংযোগ করার জন্য একটি সম্প্রদায় প্রকল্প তৈরি করছি, কিন্তু আমি চাই না যে এটি কেবল একটি প্রযুক্তিগত প্রকল্প হোক। আমি চাই কেউ সেখানে মানবিক দিক, আবেগ এবং সত্যকে নিয়ন্ত্রণ করার জন্য থাকুক, কেউ যে ব্যথা এবং বিশ্বাস উভয়ই বোঝে। আর তোমার মনে হয় যে সেটা আমি? তিনি জিজ্ঞাসা করলেন। আমার মনে হয় না। প্রিয়া তার কথা পুনরাবৃত্তি করে উত্তর দিলেন। অর্জুন বেশ কিছুক্ষণ চুপ রইলেন। তিনি জানালার দিকে ঘুরলেন, ভিড় ভর্তি শহরকে দেখলেন। লোকেরা এমনভাবে দৌড়াচ্ছিল যেন তারা নিজেরই দৌড়ে আটকে পড়েছে। একটি এমন দুনিয়া যা তিনি একসময় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এখন এটি তাকে আবার ডাকছিল। টাকা দিয়ে নয়, খ্যাতি দিয়ে নয়, বরং এমন এক মহিলা দিয়ে যিনি দুটি বিশ্বের মাঝে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে তারা একে অপরের ওপর না পড়ে। আমরা সব বিষয়ে একমত হব না, তিনি বললেন। আমার হ্যাঁতে হ্যাঁ মেলানোর মতো কেউ চাই না, প্রিয়া উত্তর দিলেন। আমার এমন কেউ চাই যে আমাকে পথভ্রষ্ট হওয়া থেকে আটকাবে। অর্জুন ধীরে মাথা নাড়লেন। তিনি পেন্টিংটি তাকে দিলেন। এটি রাখো। এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি যেখানেই থাকো কেউ তোমাকে আশার চোখে দেখছে। তিনি পেন্টিংটিকে বুকে জড়িয়ে ধরলেন। অনেক বছর পর প্রথমবারের মতো তার হৃৎপিণ্ড ডেডলাইন বা চাপের জন্য নয়, বরং এই অনুভূতির জন্য যে কেউ তাকে সত্যি সত্যি বিশ্বাস করে। যখন অর্জুন অফিস থেকে বেরিয়ে গেলেন তখন কেউ ছবি তুলল না, কেউ তাকে চিনতে পারল না, কিন্তু তার চোখে এটি সেই মুহূর্ত ছিল যা একটি তৃতীয় দরজা খুলে দিল। অন্য কোনো জগতে প্রবেশ করার জন্য নয়, বরং সেই মানুষটিকে বাঁচানোর জন্য যাকে তিনি ভেবেছিলেন যে তিনি অনেক আগে হারিয়েছেন। আর এবার তিনি জানতেন যে তিনি একা চলবেন না। ডেটা যাত্রা প্রকল্প 2 মাসের প্রস্তুতির পর আনুষ্ঠানিকভাবে শুরু হল। এটি ছিল ভিটাজেনের এখন পর্যন্ত সবচেয়ে সাহসী উদ্যোগ। দূরবর্তী রোগ নির্ণয়ে সহায়তার জন্য একটি খোলা, স্বচ্ছ এবং সহায়ক স্বাস্থ্য ডেটা নেটওয়ার্ক তৈরি করার জন্য সম্প্রদায় স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল এবং শহরের কেন্দ্রগুলির মধ্যে একটি সিস্টেমের নির্মাণ। প্রিয়া প্রকল্পের উদ্বোধনী সম্মেলনের মাঝে দাঁড়িয়েছিলেন। সেই জমককালো ঘরে নয় যেখানে তিনি বিনিয়োগকারীদের সাথে দেখা করতেন, কিন্তু এবার দর্শক সুটেড বুটেড লোক ছিল না, বরং শত শত ডাক্তার, নার্স এবং ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ছিল যাদের কণ্ঠস্বর সাধারণত শোনা যেত না। তিনি হাসলেন যখন তিনি দেখলেন যে তারা কর্তব্যের কারণে নয়, বরং শুনছিলেন কারণ তাদের মনে হচ্ছিল যে তারা সত্যিই পরিবর্তনের অংশ। অর্জুন ঘরের শেষে একটি থামের ওপর হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সেই একই পুরনো, সরল এবং শান্ত ভঙ্গি, কিন্তু তার চোখে একটি নতুন জিনিস ছিল, সংযুক্ততা। এখন তিনি আর বাইরের লোক ছিলেন না, দুনিয়া থেকে পিছিয়ে যাওয়াও ছিলেন না, বরং আবার এর একটি অংশ ছিলেন। যখন অনুষ্ঠান শেষ হল, একজন বয়স্ক মহিলা প্রিয়ার কাছে এলেন। তার নাম শান্তি দেবী ছিল, যিনি একজন অবসরপ্রাপ্ত নার্স ছিলেন, যিনি 80-র দশকে দূরবর্তী এলাকায় কাজ করেছিলেন। তিনি একটি হলুদ হয়ে যাওয়া চিঠি বের করলেন। লেখা ছিল গভীর কিন্তু কাঁপা কাঁপা। বেটি, আমি এটাকে কয়েক দশক ধরে আগলে রেখেছি। এটা তোমার বাবাকে দেওয়া উচিত ছিল, কিন্তু সেই সময় গোলমাল ছিল। কেউ চলে গেল, কেউ এলো না। এখন আমার বেশি সময় নেই। আমার মনে হয় এটা তোমার হতে পারে। প্রিয়া কাঁপতে কাঁপতে হাতে চিঠিটি নিলেন। খামের ওপর প্রেরকের নাম ছিল না, কিন্তু হাতের লেখাটি খুব পরিচিত ছিল। তিনি দ্রুত অনুষ্ঠান থেকে বের হওয়ার অনুমতি চাইলেন এবং চিঠিটি বাড়িতে নিয়ে এলেন। তার 18তম তলার অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে তীব্র বাতাস এবং ডুবন্ত সূর্যের লালিমা অর্ধেক আকাশ জুড়ে ছড়িয়েছিল। তিনি ধীরে ধীরে খামটি খুললেন। প্রিয় বিক্রম, যদি তুমি এই চিঠিটি পড়ছ, তবে এর মানে হল যে এটিকে আর ধরে রাখার সাহস আমার নেই। আমি এটি বৃষ্টির রাতে লিখছি, ধমপুর গ্রামে আমার শেষ ডিউটির পর। আমরা সেই শিশুটিকে একসাথে বাঁচিয়েছিলাম, মনে আছে? সেই শিশু যাকে জেলা হাসপাতালও মানা করে দিয়েছিল। কিন্তু সেই রাতে আমি এমন কিছুও দেখেছিলাম যা হয়তো তুমি জানো না। আমি তোমাকে প্রথমবার কাঁদতে দেখেছিলাম, ক্লান্তির কারণে নয়, বরং অসহায়তার কারণে। তুমি সবচেয়ে শক্তিশালী মানুষ যার সাথে আমি কখনো দেখা করেছি। কিন্তু কারণ তুমি এত শক্তিশালী, তুমি নিজেকে কারোর সামনে দুর্বল হতে দাও না, আমার সামনেও না। আমি তোমাকে ভালোবাসি, যদিও তুমি কখনো জিজ্ঞাসা করনি। এবং আমি জানি যে আমি কখনো তোমার পছন্দ হব না। তোমার কাছে বড় আদর্শ আছে, পরিবার, দায়িত্ব, একটি উজ্জ্বল ভবিষ্যৎ। আর আমি শুধু একটি ছোট সফরে একজন সঙ্গী ছিলাম। কিন্তু অন্তত আমাকে এই সত্যটি বাঁচিয়ে রাখতে দাও যে আমি একজন মহান মানুষের সাথে ছিলাম, যদিও শুধু অন্ধকারে। যদি কোনো দিন তোমার মেয়ে পথভ্রষ্ট হয়ে যায়, যদি তাকে জনতার ঠান্ডার মুখোমুখি হতে হয়, সঠিক কাজ করার মূল্য দিতে হয়, তবে তাকে আমাদের কথা বলো। বিশ্বাসের কথা, বিদ্যুৎবিহীন গ্রামে মিটমিট করে জ্বলা প্রদীপের কথা,
এবং সেই একমাত্র বারের কথা যখন তার বাবা কাঁদার সাহস করেছিল। আমাকে মনে রাখার দরকার নেই, কিন্তু আমি চাই যে আমাকে বিশ্বাস করা হোক, একজন ব্যক্তি যে নীরবতার মূল্য জানে। প্রিয়া চিঠিটি ভাঁজ করলেন, ঠোঁট চিপলেন, অশ্রু থামল না এবং পুরনো কাগজের ওপর গড়িয়ে পড়ল। তিনি তার বাবার সম্পর্কে কখনো অন্য কোনো প্রেমের গল্প শোনেননি। তিনি একজন আদর্শ গম্ভীর মানুষ ছিলেন এবং প্রায় পুরোপুরি তার কাজের জন্য বেঁচে থাকতেন। কিন্তু এখন এই শব্দগুলির মাধ্যমে তার মনে হলো যেন তিনি তাদের সেই গভীর অংশটিকে বুঝতে পেরেছেন যা তিনি সারা জীবন লুকিয়ে রেখেছিলেন। তিনি অর্জুনকে ফোন করলেন। তুমি কি ফ্রি আছো? আমার তোমার সাথে দেখা করতে হবে, জরুরি। তারা সেই ছোট কফি শপে দেখা করলেন যেখানে অর্জুন প্রায়শই সকালে বসতেন। প্রিয়া বেশি কিছু বললেন না, শুধু তাকে চিঠিটি দেখালেন। অর্জুন পড়ার পর চুপ রইলেন। বাতাস তার কিছু চুল পেছনে উড়িয়ে দিল। অনেকক্ষণ পর তিনি বললেন, তুমি জানো এর মানে কি? হ্যাঁ, প্রিয়া মাথা নাড়লেন। এটি সেই উত্তর যা আমার বাবা দিতে পারেননি। এটি সেই কারণ যে যখন তাকে পথ থেকে সরানো হয়েছিল তখন তিনি চুপ ছিলেন। এটি তার প্রতিবাদ না করার উপায় ছিল। আর এখন তুমি কি করতে চলেছ? তিনি সরাসরি তার চোখে তাকালেন। প্রথমবার দ্বিধা ছাড়া আমি এই গল্পটি আবার বলবো, একটি ট্র্যাজেডি হিসাবে নয়, বরং একটি মনে করিয়ে দেওয়া হিসাবে যে কিছু লোক নামবিহীনভাবে আত্মত্যাগ করেছিল যাতে আমরা গর্বের সাথে নয় বরং সম্মানের সাথে এগিয়ে যেতে পারি। অর্জুন ধীরে ধীরে মাথা নাড়লেন। তাহলে আমরা বলবো, কিন্তু শুধু শব্দ দিয়ে নয়, বরং কাজ দিয়ে। আমি তাদের নামে একটি মোবাইল মেডিকেল ইউনিট তৈরি করতে চাই। কিছু জাঁকজমকপূর্ণ নয়, শুধু একটি পুরনো বাস যা মেরামত করা হয়েছে, যাতে আল্ট্রাসাউন্ড, র্যাপিড টেস্ট মেশিন এবং স্বেচ্ছাসেবক কর্মী থাকে। প্রতিটি গ্রাম, প্রতিটি গরিব সম্প্রদায়ের কাছে পৌঁছানো, যেমন তারা করেছিলেন, যেমনটি চিঠিতে চাওয়া হয়েছিল। আর তুমি আমার কাছে কি চাও? আর চলে যেও না। কথাটি একটি খোলা ক্ষতের উপর সরাসরি আঘাতের মতো বেরিয়ে এলো, কিন্তু এটিই ছিল প্রথম চাবি যা তিনি দেওয়ার সাহস করেছিলেন। অর্জুন তাকে বেশ কিছুক্ষণ দেখলেন এবং তারপর হাসলেন। ঠিক আছে, কিন্তু এবার যদি তুমি পড়ো তবে আমাকে চুপ থাকতে বলো না। তিনি একটি নোনতা হাসি দিয়ে মাথা নাড়লেন। আর যদি তুমি ক্লান্ত হয়ে যাও তবে গায়েব হয়ে যেও না। না, তিনি বললেন, আর তা হবে না। আকাশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছিল, কিন্তু দুজনের মধ্যে একটি আলো জ্বলে উঠেছিল। ছোট, গোলমালহীন নয়, কিন্তু ততটাই স্থায়ী যতটা সেই প্রদীপ যা বিক্রম শর্মা সবচেয়ে দূরের গ্রামে জ্বালিয়ে রেখেছিলেন। আর এখন এটি এমন একটি প্রজন্মকে পথ দেখানোর জন্য হাতবদল হয়ে গিয়েছিল যারা বিশ্বাস নিয়ে বাতাসের বিপরীতে চলার সাহস করে। সেই রাতে যখন প্রিয়া তার বাড়িতে বিক্রম শর্মা মোবাইল মেডিকেল ইউনিটের পরিকল্পনা চূড়ান্ত করছিলেন, তখন ভবনের নিরাপত্তারক্ষীর একটি অপ্রত্যাশিত ফোন এলো যা তার চিন্তার ধারাকে ভেঙে দিল। প্রিয়া ম্যাডাম, ভিটাজেনের গ্রাউন্ড ফ্লোরে একটি ছোট্ট আগুন লেগেছে। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। পেইন্টিং প্রদর্শনীর এলাকাটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলেন, তারপর জুতো না বদলেই বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেলেন। যখন তিনি পৌঁছালেন তখন বাতাসে এখনও ধোঁয়ার গন্ধ ছিল। প্রদর্শনীর এলাকা, যা একসময় আশার স্মৃতির প্রদর্শনী স্থান ছিল, এখন শুধু একটি পোড়া দেয়াল ছিল। মেঝেতে জল আর ছাইয়ের দাগ ছিল। সবচেয়ে মূল্যবান পেইন্টিংগুলি, বিশেষ করে অর্জুনের দ্বারা কুঁড়ে ঘরে তৈরি করা মূল স্কেচ, সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। অর্জুন বাইরে দাঁড়িয়েছিল। তার শার্টে তখনও ছাই লেগেছিল। তিনি সবার আগে পৌঁছেছিলেন এবং তিনিই প্রথম বিদ্যুতের সিস্টেম থেকে আগুনের শিখা উঠতে দেখেছিলেন। কিন্তু এটা স্পষ্ট ছিল যে এটি কোনো দুর্ঘটনা ছিল না। পিছনের দরজা ভেঙে ফেলা হয়েছিল, ক্যামেরা ক্ষতিগ্রস্ত ছিল, আর দেওয়ালের কোণে দাহ্য তরলের অবশেষ ছিল। তারা কিছু নিভিয়ে দিতে চেয়েছিল। অর্জুন ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বললেন, পেইন্টিং নয়, স্মৃতি, গল্প, সত্য। প্রিয়া মুষ্টিবদ্ধ করলেন। পরের দিনই তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন বিভাগের সাথে একটি জরুরি বৈঠক ডাকলেন। কিন্তু শুরু করার আগে তার সহকারী তাকে একটি বেনামি খাম দিল, যা আগের রাতে তার ব্যক্তিগত মেলবক্সে রাখা হয়েছিল। ভেতরে একটি উঁচু জায়গা থেকে নেওয়া ছবি ছিল। তিনি আর অর্জুন একটি কফি শপে একে অপরের কাছাকাছি দাঁড়িয়েছিলেন। সাথে একটি আঁকাবাঁকা লেখা ছিল, সময় থাকতে পিছিয়ে যাও, নইলে পরের বার পেইন্টিং নয়, তোমার জীবন যাবে। তিনি কাঁপলেন না, ঘাবড়ালেন না, শুধু সেই হুমকির পরিচিতি থেকে তার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক তেমনি যেমন তার বাবাও এমন নরম হুমকির কারণে চুপচাপ পিছিয়ে গিয়েছিলেন।
সেই সন্ধ্যায় একটি পরিচিত ছোট দোকানে প্রিয়া শ্রী খান্নার সামনে বসেছিলেন, যিনি ভিটাজেনের পরিচালক পর্ষদের প্রাক্তন সিনিয়র উপদেষ্টা ছিলেন, যিনি তার বাবার পদ থেকে সরে যাওয়ার আগে কয়েক বছর ধরে তার সাথে ছিলেন। তোমার কি মনে হয় কে এর পিছনে? তিনি জিজ্ঞাসা করলেন, তার আঙুল দিয়ে কফির কাপের ওপর ধীরে ধীরে টোকা দিচ্ছিলেন, যেন কোনো অদৃশ্য ড্রাম বাজাচ্ছেন। ভাবার দরকার নেই, প্রিয়া উত্তর দিলেন। আমি জানি, অমনির পুরনো শেয়ারহোল্ডারদের দল এবং কিছু স্থানীয় রাজনৈতিক যাদের স্বার্থ আমাদের খোলা স্বাস্থ্য নেটওয়ার্ক থেকে আঘাত পাচ্ছে। তারা চায় না যে দূরবর্তী লোকেরা স্বচ্ছ মেডিকেল রেকর্ড পর্যন্ত পৌঁছাক। তারা নিয়ন্ত্রণ হারানোর ভয় পাচ্ছে। শ্রী খান্না গভীর শ্বাস নিলেন। তোমার বাবাও এই একই দেয়ালের সাথে ধাক্কা খেয়েছিলেন এবং তিনি তোমাকে বাঁচাতে চুপ থাকতে বেছে নিয়েছিলেন। এখন আমার কারো চুপ থাকার দরকার নেই, প্রিয়া বললেন। তার চোখ জ্বলন্ত আগুনের মতো ছিল। আমার কণ্ঠস্বর চাই, এমন কেউ যে মূল্য দেওয়ার পরেও বলার সাহস করবে। শ্রী খান্না তাকে কিছুক্ষণ দেখলেন এবং তারপর ধীরে মাথা নাড়লেন। তাহলে আমি তোমাকে সেই জিনিসটি দেব যা তোমার বাবা আমার কাছে রেখে গিয়েছিলেন, কিন্তু কখনো সর্বজনীন করেননি। নিজের পকেট থেকে তিনি একটি ছোট সিলভার রঙের ইউএসবি বের করলেন, যার ওপর 3টি অক্ষর খোদাই করা ছিল, ভিএস। এতে 2017 সালের সেই গোপন বৈঠকের রেকর্ডিং ছিল, যেখানে তোমার বাবাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তিনি এটিকে তার জীবদ্দশায় সর্বজনীন করতে চাননি, কারণ তিনি কোম্পানির সুনাম এবং তোমার ওপর তরার প্রভাবের ভয় করতেন। কিন্তু এখন এটি বোঝার চাবিকাঠি যে ফাটলটি কোথা থেকে শুরু হয়েছিল। 3 রাত ধরে প্রিয়া এবং অর্জুন তার বাড়ির ছোট স্টাডি রুমে বসে রইলেন। পুরনো রেকর্ডিংটি বারবার শুনতে থাকলেন। তার বাবার শক্তিশালী কিন্তু ক্লান্ত কণ্ঠস্বর টেপে প্রতিধ্বনিত হচ্ছিল। যদি আপনারা অমনিকর্পের সাথে এই চুক্তিটি করেন, তাহলে এর মানে হল যে আমরা গরিবদের যত্ন ব্যবস্থা থেকে বাইরে ঠেলে দেওয়ার অংশীদার। আমি এটি স্বীকার করব না। তারপর অন্য একজন মানুষের ঠান্ডা, দৃঢ় কণ্ঠস্বর। তাহলে আপনি পদত্যাগ করুন, অথবা আমরা আপনাকে পদত্যাগ করতে বাধ্য করব। আমি চলে যাব, কিন্তু এটা ভেব না যে নীরবতা সম্মতি। একদিন সত্য নিজেই সামনে আসবে, এবং তখন বলো না যে আমি সতর্ক করিনি। প্রিয়া কেঁদে উঠলেন, রাগ থেকে নয়, বরং এই কারণে যে প্রথমবারের মতো তিনি দেখলেন যে তার বাবা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন, চুপচাপ এবং একা। তিনি হার মানেননি, তাকে চুপ থাকতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তিনি কখনো বিশ্বাস করা ছাড়েননি। আমি জানি আমাকে কি করতে হবে, তিনি অর্জুনকে বললেন, কিন্তু তুমি পরিণতিগুলির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তো? প্রস্তুত না হলেও হতে হবে, কারণ যদি না হই তবে সব আত্মত্যাগ বৃথা যাবে। অর্জুন ধীরে তার হাত ধরলেন। তাহলে শেষ পর্যন্ত চলি। প্রিয়া সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হতে পারে এমন একটি বিশেষ প্রেস কনফারেন্স ডাকলেন। কোম্পানির পিআর টিমের মাধ্যমে নয়। তিনি একটি সাধারণ কালো পোশাকে মঞ্চে উঠলেন। কোনো লোগো নেই, কোনো ব্যানার নেই, শুধু একটি পরিষ্কার কণ্ঠস্বর এবং একটি দৃঢ় দৃষ্টি। আমরা ভয়ের কারণে চুপ ছিলাম, কিন্তু সত্য কারো প্রস্তুত হওয়ার অপেক্ষা করে না, এবং আজ আমি সেই দরজাটি খুলব। তিনি রেকর্ডিংটির অংশ সর্বজনীন করলেন এবং প্রেসকে পুরো কথোপকথনের উল্লেখ করলেন। ভিড় স্তব্ধ হয়ে গেল। সংবাদপত্রগুলি সঙ্গে সঙ্গে শিরোনাম করল, বিক্রম শর্মার পদত্যাগের পেছনের সত্য, অমনি এবং দূরবর্তী স্বাস্থ্যক্ষেত্রে কারসাজির ষড়যন্ত্র, ভিটাজেন জাগরণ নাকি পতন। সেই রাতেই অমনির সদর দপ্তর তদন্তের জন্য অস্থায়ীভাবে সিল করে দেওয়া হলো। 3 বড় শেয়ারহোল্ডারকে ডাকা হলো এবং সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ সত্য বলো, হ্যাশট্যাগ চুপ নয় থাকব, হ্যাশট্যাগ সত্যের শক্তি হ্যাশট্যাগুলির সাথে বিস্ফোরণ ঘটল। প্রিয়া আর কিছু বললেন না। তিনি স্পটলাইট থেকে সরে অর্জুনের পুরনো কাঠের কোণে ঘরে চলে গেলেন, যেখানে তারা দুজনে আগুনের পাশে বসে টিনের ছাদে বৃষ্টির শব্দ শুনতে থাকলেন। তোমার ভয় লাগছে? অর্জুন জিজ্ঞাসা করলেন, ধীরে তার কাঁধের ওপর মাথা রেখে। ভয়? প্রিয়া উত্তর দিলেন, কিন্তু আমার বেশি ভয় লাগবে যদি আমি সত্য থেকে মুখ ফিরিয়ে নিই। প্রিয়া ধীরে হাসলেন। আমার মনে হয় অবশেষে আমরা সেই কাজটি করলাম যা আমার বাবা করতে পারেননি। না, অর্জুন মাথা নাড়লেন। আমরা শুধু হাত। সেই আগুন তিনি অনেক আগে জ্বালিয়েছিলেন, এবং তারা সেখানে অন্ধকারে বসে রইলেন। কোনো আলো নেই, শুধু আগুন থেকে, একে অপরের হাত থেকে, এবং আরও একটি আগুন থেকে, যা এমন একটি দেশের হৃদয়ে জ্বলছিল, যেখানে নীরবতা একসময় একটি নিয়ম ছিল, এখন তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। ঐতিহাসিক সত্যটি প্রকাশ করার প্রেস কনফারেন্সের পর প্রিয়া শর্মা মিডিয়াতে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠলেন। সংবাদপত্রগুলি তার প্রশংসা করল,
সোশ্যাল মিডিয়াতে লোকেরা ক্রমাগত শেয়ার করছিল, কিন্তু এই ঝলকানির পিছনে তিনি বুঝতেন যে আসল ঝড়টি এখন উঠছিল জনতা থেকে নয়, বরং সেই শক্তিশালী শক্তিগুলি থেকে যাদের মুখোশ খুলে দেওয়া হয়েছিল। মাত্র এক সপ্তাহ পর পরিচালক পর্ষদের সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের একটি দল প্রিয়ার নেতৃত্বের সক্ষমতা পর্যালোচনার জন্য একটি জরুরি অনুরোধ পাঠাল, যাতে তার ওপর অভ্যন্তরীণ তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করার এবং কোম্পানির ভাবমূর্তির ক্ষতি করার অভিযোগ আনা হয়। একটি অভ্যন্তরীণ শুনানি স্থির হল, যার সভাপতিত্ব করছিলেন আর কেউ নন বরং শ্রী অলোক বর্মা, যিনি একজন অভিজ্ঞ শান্ত ব্যক্তি ছিলেন, যাকে পুরনো প্রজন্মের শেষ দ্বাররক্ষক বলা হতো, যিনি এক দশক ধরে ভিটাজেনে কারসাজি করেছিলেন। প্রিয়া অবাক হলেন না, কিন্তু এখন তিনি একা ছিলেন না। অর্জুন পুরনো কফি শপে তার সামনে বসেছিল। টেবিলে বিক্রম শর্মা মোবাইল মেডিকেল ইউনিট প্রকল্পের পুরো চার্ট ছিল, যা তারা দুজনে তৈরি করেছিলেন। সাথে উত্তর ভারতের 3টি পাহাড়ি জেলায় 30 দিনের পরীক্ষার পর কর্মসূচির সাম্প্রদায়িক প্রভাব রিপোর্টও ছিল। আমি জানি যে যদি আমি হেরে যাই তবে এই সব থেমে যাবে, প্রিয়া একটি একটি পাতা উল্টাতে বললেন, এবং তারা এটিকে একটি খুব যৌক্তিক নাম দেবে, বাস্তব প্রভাবের মূল্যায়নের জন্য অস্থায়ী স্থগিতাদেশ। কিন্তু তুমি এটাও জানো, অর্জুন উত্তর দিলেন, যদি তুমি জিতে যাও তবে তারা শুধু তাদের চেয়ার হারাবে না, তারা বছরের পর বছর ধরে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে গোপনে নিয়ন্ত্রণ করার তাদের উপায়টি হারিয়ে দেবে। তো তোমার কি মনে হয় আমার কি করা উচিত? তুমি তোমার নৌকা পুড়িয়ে দিয়েছ প্রিয়া, এখন ফিরে যাওয়ার কোনো পথ নেই। তিনি তাকে দেখে একটি হালকা কিন্তু দৃঢ় হাসি দিলেন। তাহলে আমি সাঁতার কাটব। শুনানিটি 16 তলার একটি বন্ধ ঘরে হয়েছিল, যেখানে একসময় লক্ষ লক্ষ ডলারের কৌশলগত চুক্তি হতো, কিন্তু আজ সবার চোখ ছিল একটি সাধারণ সাদা শার্ট পরা মহিলার ওপর। কোনো গহনা নেই, কোনো দেহরক্ষী নেই, শুধু একটি ছোট ইউএসবি এবং একটি পাতলা ফাইল। প্রিয়া শর্মা, শ্রী বর্মা শান্ত কিন্তু ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি কি জানো যে তুমি একটি জাতীয় স্তরের প্রকল্পের পুরো পরিচালনা থেকে সরিয়ে দেওয়ার ঝুঁকির সম্মুখীন হচ্ছ? জানি, প্রিয়া না কেঁপে উত্তর দিলেন। এবং আমি এটাও জানি যে যদি আমি চুপ থাকতাম তবে আমি আরও কিছু বছর আমার চেয়ারে থাকতে পারতাম, আরও কিছু আকর্ষণীয় চুক্তিতে স্বাক্ষর করতে পারতাম এবং একটি শান্ত জীবনযাপন করতে পারতাম, কিন্তু আমি এখানে সেজন্য নই। তিনি প্রজেক্টর চালু করলেন এবং পুরো বোর্ডের সামনে খোলা স্বাস্থ্য নেটওয়ার্কের একটি ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র উপস্থাপন করলেন। প্রতিটি জ্বলন্ত বিন্দু একটি সক্রিয় মোবাইল মেডিকেল ইউনিট ছিল। প্রতিটি সংখ্যা শত শত মামলার ছিল, যা দ্রুত শনাক্ত করা হয়েছিল। প্রতিটি ছোট ভিডিও সেই পাহাড়ি লোকদের হাসির ছিল, যারা দশকের পর দশক ধরে অসুস্থতার সাথে থাকার পর প্রথমবার চিকিৎসা পেয়েছিল। এই কাজটি আমি করতে থাকব, তিনি বললেন, হোক সিইও হিসাবে, একজন ডেটা ইঞ্জিনিয়ার হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে। অন্য একজন সদস্য জিজ্ঞাসা করলেন, তুমি কি এটা বলতে চাও যে তুমি কোনো শক্তির শিকার? না, প্রিয়া উত্তর দিলেন, আমি শিকার নই, আমি পুরনো সিস্টেম থেকে বেঁচে যাওয়া এবং আমি এটিকে আবার না তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। মিটিং রুমটি কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তারপর শ্রী বর্মা ধীরে ধীরে উঠলেন। বাস, তিনি বললেন, আমরা গোপন ভোট দেব। ভোট 3 মিনিটে হল। প্রতিটি ভোট একটি সিল করা বাক্সে ফেলা হলো এবং গণনার জন্য সচিবকে দেওয়া হলো। ফলাফল 6 ভোট পক্ষে, 5 ভোট বিপক্ষে। প্রিয়া এক মুহূর্তের জন্য শান্ত বসে রইলেন, আনন্দের কারণে নয়, বরং ন্যায়ের অতিরিক্ত ভঙ্গুরতার কারণে। একটি ভোট। সেই গভীর সন্ধ্যায় তিনি ভবন থেকে বের হলেন। বৃষ্টি নামার অপেক্ষায় ছিল। জলের প্রতিটি ফোঁটা অনুত্তরিত প্রশ্নের মতো ভারী ছিল। যখন তিনি গাড়িতে বসতে যাচ্ছিলেন, তার ফোন বেজে উঠল। একটি অজানা নম্বর ছিল। অপর প্রান্তের কণ্ঠস্বর খুব তাড়াহুড়োয় ছিল। প্রিয়া ম্যাডাম, আপনাকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। মোবাইল মেডিকেল ইউনিট নম্বর 3 রামপুর ব্লকে ভূমিধসের কারণে আটকে গেছে। একটি গর্ভবতী মহিলার প্রসব বেদনা হচ্ছে। কাঠের সেতুটি জলে ভেসে গেছে। কোনো গাড়ি ভেতরে যেতে পারবে না। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার নেই। না ভেবে প্রিয়া অর্জুনের গাড়িতে লাফিয়ে উঠলেন। ফোন শুনতে শুনতেই তিনি গাড়ি স্টার্ট করে দিয়েছিলেন। রাস্তায় কেউ কিছু বলল না, শুধু বাতাস, হর্ন এবং ধোঁয়াশা বৃষ্টিতে জ্বলতে থাকা হেডলাইটগুলির শব্দ ছিল। তারা রাত 1টায় পৌঁছালেন। ভূমিধসের কারণে গাড়ি থেকে আর এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। প্রিয়া এবং অর্জুন রেইনকোট পরলেন, মেডিকেল কিট এবং সরঞ্জাম নিলেন এবং বন্যায় টলতে থাকা বাঁশের সেতুটি পার করলেন। অপরদিকে একটি যুবতী মেয়ে পেট ধরে কাঠের স্ট্রেচারে শুয়েছিল। তার চোখ বন্ধ ছিল, ঘাম ঝরছিল। আমার নাম লক্ষ্মী, আমার সন্ধ্যা থেকে ব্যথা হচ্ছে।
আমার স্বামী মাঠে কাজ করতে গেছেন, এখনও ফেরেননি। শান্ত থাকুন, প্রিয়া ধৈর্যের সাথে তার নাড়ি এবং রক্তচাপ পরীক্ষা করতে করতে বললেন। অর্জুন টর্চ জ্বালিয়ে পাশে দাঁড়িয়েছিল। সেই রাতে বৃষ্টি থামল না, কিন্তু সেই অস্থায়ী ছাউনির নিচে একটি শিশু সকাল 2:13 জন্ম নিল। আলো, সেই সন্ধ্যায় যখন প্রিয়া শহরে ফিরলেন, তখন তিনি হাতে লেখা একটি চিঠি পেলেন। এবার এটি তার মায়ের ছিল, সেই মহিলা যিনি তার বাবার মৃত্যুর পর থেকে তার জীবনে খুব কম দেখা দিয়েছিলেন। মা ভয় পেত যে তুমি তোমার বাবার মতো হয়ে যাবে, খুব কঠোর, খুব সোজা। কিন্তু এখন মা বোঝে, কারণ তুমি তার মতো, তুমি তার থেকেও এগিয়ে যেতে পারো, যতটা তিনি কখনো স্বপ্ন দেখেছিলেন। শব্দগুলির নিচে একটি পুরনো ছবি ছিল। শ্রী বিক্রম শর্মা গ্রামের কাদামাটির মধ্যে দাঁড়িয়েছিলেন, একটি লাল শিশুকে কোলে নিয়ে দূরে দেখছিলেন। এমন একজন মানুষের চোখ, যিনি জানতেন যে জীবন তখনই শুরু হয় যখন আমরা এটিকে দেওয়ার সাহস করি। প্রিয়া সেই ছবিটিকে রামপুর ব্লকে তোলা নতুন ছবিটির পাশে রাখলেন। 2 প্রজন্ম, এক মুহূর্ত, একটি প্রতিশ্রুতি যা এগিয়ে নিয়ে যাওয়া হলো। আর তিনি জানতেন যে সেই আগুন এখন আর একার নয়, এটি প্রতিটি ঘর, প্রতিটি হাত, প্রতিটি দৃষ্টিতে ছড়িয়ে পড়েছিল। এমন একটি দেশে যা সবচেয়ে ভয়ঙ্কর বৃষ্টি থেকেই সোজা দাঁড়াতে শিখছিল। প্রিয়া মাঝরাতে তার অফিসে চুপচাপ বসেছিলেন। ছাদ থেকে আসা আলো তার ক্লান্ত মুখের ওপর পড়ছিল, কিন্তু তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল, বিশ্বাস। রামপুর ব্লকে বৃষ্টির রাতের পর বিক্রম শর্মা মোবাইল মেডিকেল ইউনিট প্রকল্পে জোরদার উত্থান এলো। সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণের জন্য আবেদন পাঠালেন। আন্তর্জাতিক সংস্থাগুলি মনোযোগ দিতে শুরু করল। ইউরোপের একটি বড় মেডিকেল পত্রিকা তার এবং পাহাড়ি ডাক্তারদের টিমের যাত্রা নিয়ে একটি বিশেষ প্রোফাইল তৈরি করার প্রস্তাব দিল। অর্জুন 2 কাপ গরম কফি নিয়ে ভেতরে এলেন। তুমি ঘুমাওনি? না, প্রিয়া ক্লান্ত হাসি দিয়ে বললেন। আমি এই মাত্র স্বাস্থ্য বিভাগ থেকে একটি ইমেল পেয়েছি। তারা এই মোবাইল ইউনিট মডেলটিকে আরও 15টি রাজ্যে প্রসারিত করতে সম্মত হয়েছে। এটি একটি বড় লাভ ছিল, কিন্তু একটি বিপজ্জনক পদক্ষেপও। প্রিয়া কাপটি টেবিলের ওপর রাখলেন। তুমি জানো আমাকে সেই লোকদের চেয়ে বেশি কি ভয় দেখায় যারা আমাকে হুমকি দিয়েছিল, যারা প্রদর্শনী কক্ষটি জ্বালানোর চেষ্টা করেছিল? সেই একই লোকেরা যারা এতদিন আমার সাথে ছিল এখন ইতস্তত করতে শুরু করেছে। তারা বলে যে আমি খুব দ্রুত কাজ না করি, বেশি মনোযোগ আকর্ষণ না করি, ভয়ে যে কাউকে রাগিয়ে দেব, সীমা অতিক্রম করে দেব। অর্জুন কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, তুমি একটি গ্রামে পরিষ্কার জল আনার জন্য একটি খাল খনন করছো, কিন্তু কিছু লোক নোংরা জলে অভ্যস্ত হয়ে গেছে। তারা প্রবাহকে পাল্টাতে চায় না, কারণ তারা কাদায় বাঁচতে পারে। তাদের পরিষ্কার ঝর্ণার দরকার নেই। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়লেন। তাহলে আমি ততক্ষণ খনন করব যতক্ষণ না আমার হাত থেকে রক্ত বের হয়, শুধু এতটুকু হোক যে আর কোনো শিশু যেন সংক্রমণ থেকে না মরে। পরের সপ্তাহে মন্ত্রক থেকে একটি পরিদর্শন দল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এলো। তারা 3টি মোবাইল মেডিকেল ইউনিট পরিদর্শন করল এবং রেকর্ড, প্রক্রিয়া এবং ডিজিটাল মেডিকেল রেকর্ডের ডেটাবেস পরীক্ষা করল। একই সময় সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি নিবন্ধ সামনে এলো, যা ভিটাজিনের স্বচ্ছতার ওপর প্রশ্ন তুলল এবং মানবতা নামে জাতীয় স্বাস্থ্য ডেটা দখলের সন্দেহ প্রকাশ করল। কিছু ছোট সংবাদপত্র তো দেখানো চ্যারিটি বা যুবতী মহিলা সিইও এবং সফট পাওয়ারের ষড়যন্ত্র এর মতো বাক্যও ব্যবহার করল। প্রথমে প্রিয়া চুপ রইলেন, কিন্তু তারপর এক সকালে যখন তিনি একটি ক্লিনিকে যাওয়ার জন্য গাড়ি থেকে নামলেন, তখন তিনি প্রায় 7 বছর বয়সী একটি ছোট ছেলেকে সিঁড়িতে বসে থাকতে দেখলেন, যার পায়ে সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। সে হাত নেড়ে বলল, প্রিয়া দিদি, সেদিন আপনি আমার মাকো ড্রিপ লাগিয়েছিলেন, তারপর সে ঠিক হয়ে গেল, ধন্যবাদ দিদি। শুধু একটি বাতাসের মতো হালকা কথা, কিন্তু এটি সেই দিনগুলিতে প্রিয়ার কাঁধে থাকা সমস্ত বোঝা সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি অর্জুনের দিকে ঘুরলেন। তোমার মনে আছে আমার বাবা কি লিখেছিলেন? সঠিক কাজ করতে থাকো, যদিও খালি হাত। আলো নিজেই তার পথ খুঁজে নেবে, আর সেই আলো তোমার চোখের ঠিক সামনে। অর্জুন সেই ছেলেটির দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন। শহরে ফিরে এসে প্রিয়া পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। তিনি জীবনের প্রদর্শনীর আয়োজন করলেন। কোনো বড় স্টুডিও ভাড়া করার দরকার ছিল না, শুধু ভিটাজেন অফিসের পিছনে একটি ছোট উঠোন ছিল, যা বাঁশ এবং ত্রিপল দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু ভেতরে যা ছিল তা সকলকে আবেগপ্রবণ করে তুলল। শত শত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল সেই রোগীদের যাদের মোবাইল ইউনিট নেটওয়ার্কের মাধ্যমে বাঁচানো হয়েছিল, সাথে হাতে লেখা চিঠি, ধন্যবাদ বার্তা এবং পাহাড়ি শিশুদের দ্বারা তৈরি করা আঁকাবাঁকা ছবি ছিল। একটি ছবি কেন্দ্রে ঝোলানো ছিল। শ্রী বিক্রম শর্মা কাদা মাটির মধ্যে দাঁড়িয়েছিলেন,
তার সাদা কোট নোংরা ছিল এবং তিনি একটি কাঁদন্ত শিশুকে কোলে নিয়েছিলেন। প্রিয়া ছোট মঞ্চে উঠলেন। মাইক্রোফোন ছাড়া শুধু একটি পরিষ্কার কণ্ঠে বললেন, আমি কোনো সফাই দিতে চাই না, কারণ সত্যের কোনো প্রতিরক্ষার দরকার হয় না। আমি শুধু আপনাদের সকলকে এখানে এটি দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই যে কখনো কখনো শুধু একজন ব্যক্তিকে আলাদা হওয়ার সাহস করার দরকার হয় এবং পুরো পাহাড়ও পাল্টে যেতে পারে। নীরবতা এবং তারপর তালির প্রতিধ্বনি যা এক তরঙ্গের মতো সেই ছোট উঠোনে ছড়িয়ে পড়ল। মিডিয়া এটিকে উপেক্ষা করতে পারল না। নেতিবাচক নিবন্ধগুলির খণ্ডন হতে শুরু করল। কিছু সংবাদপত্র ক্ষমা প্রার্থনা করল। সরকারি সংস্থাগুলি ভিটাজেন দ্বারা বাস্তবায়িত স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের কার্যকারিতা স্বীকার করল এবং উত্তরাখণ্ডে একটি জনসভায় একজন সাংসদ প্রিয়াকে সেই প্রজন্মের নেতা হিসাবে প্রশংসা করলেন যারা আশা বোনার জন্য মাটির নিচে যাওয়ার সাহস করে। এক সন্ধ্যায় এই সবের পর প্রিয়া অর্জুনের সাথে তার ছোট অ্যাপার্টমেন্টের পেছনের বাগানে বসেছিলেন। তিনি এই মাত্র একটি নতুন পেইন্টিং শেষ করেছিলেন, নাম ছাড়া, যাতে একজন মহিলা বন্যার ক্ষেতের মাঝে হাঁটু গেড়ে বসেছিলেন। তার হাতে একটি রক্তচাপ পরিমাপের যন্ত্র ছিল এবং পেছনে কুয়াশার মধ্যে দিয়ে সূর্য উঠছিল। এই পেইন্টিংটি কে? তুমি, অর্জুন উত্তর দিলেন। কিন্তু এটি যে কেউ যে কখনো হার মানার জন্য নয়, বরং অন্য কাউকে বাঁচানোর জন্য ঝুঁকেছে। প্রিয়া বেশ কিছুক্ষণ চুপ রইলেন। তুমি জানো আমি কি ভাবতাম? যে যদি আমি অন্য কোনো সময় জন্ম নিতাম তবে হয়তো শ্বাস নেওয়া সহজ হতো। কিন্তু তারপর আমি উপলব্ধি করলাম যে কারণ আমার প্রজন্ম আগের প্রজন্মের আত্মত্যাগ উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তাই আমার সহজে শ্বাস নেওয়ার কোনো অধিকার নেই। তিনি থামলেন। বাতাস শান্ত হয়ে গেল। সেই মেয়েটি আমি ছিলাম। নিচে কেউ কিছু বলল না। কিছু লোক তাদের চশমা মুছলেন। একজন ছাত্রী তার নোটবুক তুলল, কিন্তু লিখতে পারল না। আমার কোনো ইচ্ছা পুরো সিস্টেমকে পাল্টানোর নয়। আমি শুধু চাই যে প্রতিটি মা, প্রতিটি শিশু, প্রতিটি বয়স্ক মানুষ যারা সবচেয়ে দূরের গ্রামে থাকে তারাও ভালো স্বাস্থ্যসেবা পাক। এবং আমি বিশ্বাস করি যে যদি যথেষ্ট লোক একসাথে বিশ্বাস করে তবে এটি একটি স্বপ্ন থাকবে না। তিনি তালির গর্জনের মধ্যে তার কথা শেষ করলেন। এটি কোনো আনুষ্ঠানিক তালি ছিল না, বরং সেই লোকদের তালি ছিল যারা সত্যি দেখেছিল এবং জেগে উঠেছিল। একটি এমন কণ্ঠস্বর যার হৃদয়ের গভীরতা পর্যন্ত পৌঁছে গেল। মঞ্চের পর প্রিয়ার জন্য অনেক দরজা খুলল। দূতাবাসগুলি তাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাল। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি সহযোগিতার প্রস্তাব দিল। সরকার দেশ জুড়ে মোবাইল মেডিকেল ইউনিট মডেলের প্রসারের জন্য অর্থ দেওয়ার বিষয়ে সম্মত হল। কিন্তু তিনি পরের সপ্তাহে পাহাড়ি এলাকায় ফিরে এলেন, ছবি তোলার জন্য নয়, বরং লক্ষ্মীর সাথে দেখা করার জন্য। সেই মহিলা যিনি বন্যার রাতে সন্তানের জন্ম দিয়েছিলেন। আমি আমার ছেলের নাম উম্মিদ রেখেছি। লক্ষ্মী হাসলেন। তার চোখ ক্লান্ত কিন্তু খুশি ছিল, কারণ সেই রাতে আশা আপনার সাথে এসেছিল। প্রিয়া সেই লাল শিশুটিকে কোলে নিলেন। সেই মায়ের পাহাড়ি বাতাসে ভরা কাঁধের উপর মাথা রাখলেন এবং তারপর দূরে তাকালেন। মাটির রাস্তা তখনও কাদায় ভরা ছিল, কিন্তু সূর্যের রশ্মি তার ওপর হালকা উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছিল। অক্টোবরের এক দুপুরে দিল্লির মেডিকেল কলেজের মাঠে প্রিয়াকে উদ্বোধনী বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। যখন তিনি মঞ্চ থেকে নামলেন তখন একজন ছাত্রী ইতস্তত করে কাছে এলো। প্রিয়া দিদি, আমি ডাক্তার রমেশ কুমারের মেয়ে। আমার বাবা বলেছেন যে যদি আমি আপনার সাথে দেখা করি তবে সেই লোকদের জন্য আগুন জ্বালিয়ে রাখার জন্য ধন্যবাদ জানাতে বলবো যারা এক সময় হার মানতে চেয়েছিল। প্রিয়া হাসলেন। আমি আগুন জ্বালাইনি, তোমরাই তা আবার জ্বালাচ্ছ। মুম্বাই ফিরে এসে তাকে বিক্রম শর্মা সম্প্রদায় হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল। এটি প্রথম স্বাস্থ্য সুবিধা ছিল যা সম্পূর্ণভাবে জনগণের দ্বারা দান করা, জীবনে বিশ্বাস তহবিল থেকে তৈরি করা হয়েছিল, যাতে কোনো স্বার্থগোষ্ঠী বা বাণিজ্যিক কর্পোরেশনের কোনো হস্তক্ষেপ ছিল না। হাসপাতালের গেটে একটি সরল লাইন খোদাই করা ছিল, এখানে জীবনের কোনো বিশেষ সুবিধার প্রয়োজন নেই। সেই দিন ভিড়ে একজন সাদা চুলের লোক ছিল যে গোল ফ্রেমের চশমা পরেছিল। তিনি চুপচাপ পিছনে দাঁড়িয়েছিলেন। ইনিই ছিলেন শ্রী বর্মা, যিনি এক সময় তাকে পথ থেকে সরানোর চেষ্টা করেছিলেন। তিনি কিছু বললেন না, শুধু প্রিয়াকে দূর থেকে দেখলেন এবং চুপচাপ চলে গেলেন। অর্জুন প্রিয়ার কাছে এলেন, তাকে এক গ্লাস জল দিলেন। তুমি এইমাত্র এমন কিছু তৈরি করেছ যা হয়তো সে কখনো তৈরি করতে চেয়েছিল, কিন্তু শুরু করার সাহস হয়নি। কেউ সাহসী হতে পারে না যদি সে তার পুরো জীবন ক্ষমতার চেয়ারে কাটায়, প্রিয়া ফিসফিস করে বললেন। কিন্তু আমি আশা করি যে আজ থেকে আরও বেশি লোক জনগণের উপর হুকুম চালানোর পরিবর্তে তাদের সাথে বসবে।
বছরের শেষ দিনে মহারাষ্ট্রের সেই ছোট বাড়িতে প্রিয়া তার গ্রামে ফিরে এলেন। তিনি তার মায়ের পাশে বসে ছাদ থেকে যাওয়া বাতাস এবং রান্নাঘরে চলা চুলার শব্দ শুনছিলেন। তোমার বাবা খুব গর্বিত হতেন, তার মা বললেন এবং চা ঢাললেন। আমি কোনো মহান কাজ করিনি, আমি শুধু সেই পথটি পূর্ণ করেছি যা বাবা পূর্ণ করতে পারেননি। এবং তুমি এটিকে লম্বা, চওড়া এবং উষ্ণ করে তুলেছ, তার মা বললেন। তিনি তার মায়ের দিকে ঘুরলেন এবং হঠাৎ জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় যে আমি এই সফরে কিছু হারিয়েছি? তার মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, শুধু তার মেয়ের চোখের গভীরে তাকালেন। তুমি হারাওনি, তুমি দেওয়া বেছে নিয়েছ, এবং একটি সময় আসবে যখন তুমি ফিরে পাবে। টাকা বা ক্ষমতা দিয়ে নয়, বরং নরম জিনিস দিয়ে, কৃতজ্ঞতা, বিশ্বাস, রাতে শান্তি। কয়েক মাস পর একটি টেলিভিশন সাক্ষাৎকারে অ্যাঙ্কার প্রিয়াকে জিজ্ঞাসা করলেন, যদি আপনার সেই সময়ে ফিরে যাওয়ার সুযোগ থাকত যখন আপনার গাড়ি গিরিপথের মাঝে খারাপ হয়ে গিয়েছিল, তাহলে কি আপনি থামতেন এবং সেই অচেনা লোকটির কাছে সাহায্য চাইতেন? প্রিয়া হাসলেন, যদি আমি সেই সময় না থামতাম, তবে আমি কখনো জানতে পারতাম না যে কখনো কখনো যে জিনিসটি আপনাকে জীবিত রাখে তা পরিকল্পনা বা সাহস নয়, বরং এমন একজন ব্যক্তি হন যিনি জীবনের ঝড়ের মাঝে আপনার হৃৎস্পন্দন শোনার জন্য যথেষ্ট শান্ত। অ্যাঙ্কার অবাক হয়ে গেল, আপনি অর্জুনজির কথা বলছেন? প্রিয়া ক্যামেরায় দেখলেন, আমি সেই সকল নীরব লোকদের কথা বলছি যারা আমার সাথে কাদা, গালি এবং নীরবতা পেরিয়ে এসেছেন। আমরা কেউই নায়ক নই, কিন্তু আমরা মুখ না ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। অনুষ্ঠানের শেষে অর্জুন ব্যাকস্টেজের দরজায় তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি তার হাত বাড়ালেন। তুমি ক্লান্ত? ক্লান্ত, কিন্তু এটি এর যোগ্য ছিল। তাহলে চলো যাই। কোথায়? পুরনো কুঁড়ে ঘরে। আমি এইমাত্র পেইন্টিংয়ের স্ট্যান্ড আবার তৈরি করেছি। তোমার কাছে এখনও আমার একটি পোর্ট্রেট ধার আছে। প্রিয়া হেসে উঠলেন, তার হাত ধরলেন। তাহলে চলো, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল, এবং সেখান থেকে আমরা আবার সবচেয়ে সুন্দর জিনিসগুলি তৈরি করব। গল্পটি সংখ্যা দিয়ে শেষ হয় না, নাকি তালির গর্জনে। এটি দুটি সাধারণ মানুষের মধ্যে একটি দৃষ্টি দিয়ে শেষ হয়, যারা একসময় পথভ্রষ্ট হয়েছিল, ভেঙে গিয়েছিল, কিন্তু হার মানেনি। কারণ ভারতে কাদা এবং পাহাড়ি বাতাসের মধ্যে যখন লোকেরা সততার সাথে বাঁচা বেছে নেয়, তখন আলো অবশ্যই তার পথ খুঁজে নেয়। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা আমাদের কোথা থেকে দেখছেন বা শুনছেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আমার এই দোয়া যে আপনারা যেখানেই থাকুন সবসময় নিরাপদ এবং শান্তিতে থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে যা আপনি সবার সাথে ভাগ করতে চান, তবে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আমরা আপনার গল্প পড়ে খুব খুশি হব। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা আমাদের কোথা থেকে দেখছেন বা শুনছেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আমার এই দোয়া যে আপনারা যেখানেই থাকুন সবসময় নিরাপদ এবং শান্তিতে থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে যা আপনি সবার সাথে ভাগ করতে চান, তবে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আমরা আপনার গল্প পড়ে খুব খুশি হব।